ফাইন্যান্সিয়াল সেক্টর যেটা আছে একেবারে হতাশ করার কিছু নাই। আমি আশ্বাস দিতে চাই যে রিভাইভ করতে পারছি আমরা, মোটামুটি খুব খারাপ এসে আসে না। 3 মাস 4 মাস লোকজন অধৈর্য হয়ে যায়, বিশেষ করে মূল্যস্ফীতির ব্যাপারটা চ্যালেঞ্জ। এর মধ্যেই কিন্তু আমরা অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা, ব্যাংকিং সেক্টরে মোটামুটি কিছুটা শৃঙ্খলার চিহ্ন আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। ব্যাংকগুলিতে যা অবস্থা হয়েছে, ক্যাপিটাল মার্কেটও আমি বিশেষ করে নজর দিচ্ছি। ক্যাপিটাল মার্কেট নিয়ে অনেক রকম কথাবার্তা আছে, শেয়ার প্রাইস কমে গেছে। আর শেয়ার প্রাইস কমবে না কেন? জেড ক্যাটাগরি শেয়ারকে আপনি ট্রানজ্যাকশন করতে দেখেন, হঠাৎ করে জেড ক্যাটাগরিটা এটা বন্ধ করলো, শেয়ার প্রাইস কমে গেল, চেয়ারম্যানের পদত্যাগ চাই। যাই হোক, আমাকেও ইনডিরেক্টলি বলছে যে উনি কী করছেন। কারেকশন করতে গেলে কিছুটা ব্যথা সইতে হবে আপনাদের। তবে আমি বলছিলাম লং টার্ম, তবে মোটামুটি আমরা দিচ্ছি, ক্যাপিটাল গেইন ট্যাক্স কমিয়ে দিয়েছি। তারপরে আমরা আইসিএবিতে আমরা 3,000 কোটি টাকা দিলাম কয়েকদিন আগে। অনেকে ওদের ক্যাশন দিচ্ছে, আমি ঠিক আছে মিউচুয়াল ফান্ডটা অবস্থা খারাপ দিই। তো চেষ্টা করা হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টরে আমরা যেটা এনবিআর রিফর্ম করার চেষ্টা করছি আমরা, এবং করব। একটা জিনিস আমরা চেষ্টা করছি, চেয়ারম্যান সাহেব আছেন, যদিও তাদের মনে অনেক দুঃখ কষ্ট আছে, যে পলিসি আর ইমপ্লিমেন্টেশন আমি আলাদা করে দেবো। ট্যাক্স পলিসি আর ট্যাক্স যারা ইনভেস্টিগেশন আদায় করে তারা আলাদা থাকবে। কমিশনার ট্যাক্স ইম্পোজ করে, তার কাছে যাবেন, সে আবার বলবে দিতে হবে না দিতে হবে। এমনি জজ আর এসে যদি একই হয় তো সেটা তো ডিফিকাল্ট, এবং এটা নিয়ে আমরা কাজ করছি। দেখি আমরা যত সম্ভব এটাকে সেপারেট করতে পারবো। আর অর্থনৈতিক ক্ষেত্রে আপনার চিন্তা করতে পারবেন না কত রকম। 1 মাসে 18,000 কোটি টাকা সরকার থেকে দেওয়া হয়েছে কতগুলো চেক অনার করার জন্য। এটা জানেন আমার ফাইন্যান্সিয়াল স্যার, আপনাদের তা আমাকে 18,000 কোটি টাকা দিতে হয়েছে। কেন? এক্স ব্যাংকের চেক ফেরত আসবে, সেটা তো বাংলাদেশ ব্যাংক বলছে আমরা ফেরত দিতে পারবো না, উইল হ্যাভ টু অনার দিতে। এই করে আমি তা বলে একটু থামাও এখন, আর সরকারের কোষাগার তো খালি করা যাবে না। তো এইগুলো কিন্তু বাস্তব জিনিস। আপনার এখনও অবশ্য আমি জানি কিছু কিছু ব্যাংকের আসে বলে যে আমার এফডিআর চালু হচ্ছে না, দিচ্ছে না, 1 লক্ষ টাকা ছেড়ে 20,000 টাকা দেয়। এটা আমরা বলছি, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বলছি কিছু টাকা দাও। বলে আমি দিয়েছি 1,000 কোটি টাকা কয়দিন আগে। এক ব্যাংকে কালকে আমার দেখা করলো, স্যার মাত্র 500 কোটি টাকা দিয়েছে। আমি বলি মাত্র 500 কোটি টাকা? বলে 500 টাকা দিতে হবে কেন আপনাকে? ডিপোজিটের টাকা আছে না? স্যার কোথায় টাকা? এখন আমি বলো যে কোথায় টাকা? চিন্তা করে কীরকমভাবে ব্যাংকগুলোকে আমরা নিঃশেষ করে দেওয়া হয়েছে। এবং এইগুলির রেসপন্সিবিলিটি আমরা নিয়েছি, ডোনারদের বলেছি আমরা দেবো। এবং ডোনারের আমি তো 6-7 দিন ওয়ার্ল্ড ব্যাংক এমএর সাথে কথাবার্তা বলে এসেছি। প্রথমে আমাদের কমিটমেন্ট ছিল অল লোন উইল বি পেড, নাহলে ওরা কেন টাকা দেবে। আমি আইএমএফ থেকে আমরা 3 বিলিয়ন চেয়েছি, ওয়ার্ল্ড ব্যাংক থেকে একবার সর্বশেষ করলে 6-7 বিলিয়ন চেয়ে। ওরা দে হ্যাভ এ ভেরি পজিটিভ অ্যাটিটিউড। আমাকে গালিগালাজ শুনতে হয়নি, যে প্রশ্ন অনেক এসে জবাব দিতে হয়েছে, অনেক কঠিন শর্ত, কঠিন বলবো না, মোটামুটি শর্ত করে রিজনেবল করা হয়েছে, এগুলি করো, অ্যান্ড উই আর গেটিং। সো একেবারে হতাশ হয়ে যাচ্ছি, বাংলাদেশ আর এগোবে না, এটার কোনো কারণ নেই। ব্যবসায়ীরা একটু হয়, তাতে অনেক রকম সুবিধা অসুবিধা আছে, সেটা উই আর ট্রাইং টু অ্যাড্রেস। আজকেও প্রধান উপদেষ্টা আমাকে একটা এসে পাঠালেন, দেখো তো মূল্যস্ফীতি কমছে না। আমি মূল্যস্ফীতি আমি কমাবে, ট্যাক্স কমিয়ে দিয়ে পেঁয়াজের উপর 0 ট্যাক্স, আলুর উপর 0 ট্যাক্স, সুগারের উপর ট্যাক্স করতে করতে পরে আলটিমেটলি আমি বলছি কদিন পরে, আমি ওনাকে বলছি কদিন পরে আপনিও বেতনই পাবেন না যদি সব দিয়ে দিই আমি ট্যাক্স সে করে, রাজস্ব আদায় যদি না হয়। তবু উই হ্যাভ ডান ইট। এবং আবার সয়াবিন বোধ হয় আবার দিতে হবে কোথাও $100-150 পাঠাতে হবে। এগুলো প্র্যাকটিক্যাল জিনিস। আপনার বাইরে থেকে সাংবাদিক ইশারা আছে, কেন কমছে না, ডিমের দাম কমছে না। আর এবার ডিমের দাম আমি বলেছিলাম ডিম তো ম্যানুফ্যাকচার করে, তখন ওরা বলছে ওনারা ডিম পারেন না কেন, ওনারা ডিম পারলেন না। দিজ আর নট জার্নালিজম, এগুলো কিন্তু সাংবাদিকতা না। এটা আমার উদ্দেশ্য ছিল যে ডিম তো এমন জিনিস না চট করে বানিয়ে ফেলব, সময় লাগবে। 4 কোটি 4.5 কোটি ডিম লাগায়, তখন উৎপাদন হলো 3 কোটি। আমরা ইম্পোর্টের জন্য বললাম সে আগে ভারত থেকে আনে ইম্পোর্ট হবে। আরে বাবা, থাইল্যান্ড থেকে ডিম আনে আপনি খেতে পারেন, একটা ডিম 50 টাকা হবে। ওগুলি আবার বাস্তবতা একটা জিনিস আনলাম, সেটা অনেক দেরি লাগবে, আর সেটা এনাফ ছিল না। আর যারা দিই তারা
মানে এগুলো বাস্তব ব্যাপার আছে। তবে মোদ্দা কথা হলো যেটা দেবপ্রিয় মেনশন করেছে, এই ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই একে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো আমি নাম নাই বললাম, প্রতিষ্ঠান আপনি বুঝতে পারবেন, বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ওন এন্টারপ্রাইজ। গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। রাত 9টা পর্যন্ত যদি সংস্থায় সংসদে বসে থাকে সই করার জন্য, যিনি বলবেন রাত 9টার দিকে একটা ডিরেকশন আসবে আমি সই করে দেবো, সেটা আমি নাই বললাম, কে বসে থাকতেন রাত 9টা 10টা পর্যন্ত? সেই রকম প্রধান হলে তো ইনস্টিটিউশনের এই অবস্থা হবে। আর এইটা একটা দ্বিতীয় তথ্যটার ব্যাপারে তো আমি তো এগুলো ফেস করছি এখন। IMF পরমাণু তোমার তথ্যটা গত পরশুদিন ফাইন্যান্স সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি বসেছে, একটা ব্যাপার আছে তথ্যের ব্যাপারে, হাউ টু রিকনসাইল। তখন তাদের দায়িত্ব, আমি বলছি তোমরা বসে ঠিক করো যে তথ্যেরগুলো কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার আছে, ফ্লো হয় না, তথ্যগুলো সঠিক হয় না, যদিও এই দায়িত্ব BBS এবং অন্যদের, কিন্তু সেখানে সরকারের বিশেষ করে ফাইন্যান্স ডিভিশনের একটা বিশেষ রোল আছে। কারণ এইগুলো আলটিমেটলি কিন্তু আমাদের জবাবদিহি করতে হয়। তোমার ইনফ্লেশন এত, তোমার ডেফিসিট কেন, এরিয়ার কত হয়েছে, এনার্জি প্রাইস ডিস্ট্রিবিউশন কেন, এইগুলো। অর্থাৎ এই যে তথ্যের প্রবাহটা ঠিক না, কোয়ালিটি এবং পিরিয়ডিসিটি অবস্থা। এই যে কি হাউস হোল্ড এক্সপেন্ডিচারে হয়েছে 4 না 5 বছর পরে রেজাল্ট পেলে কী লাভ হলো? এই 4-5 বছর তো সমস্ত ইন্ডিকেটার সব চেঞ্জ হয়ে গেছে। অথবা তথ্য একটা ইনস্টিটিউশনের একটা ব্যাপার, একটা স্বচ্ছতা জবাবদিহিতার ব্যাপার ছিল না মানে কি? একজন আসছেন হেলথ সেক্টর ক্লাসিক এক্সাম্পল, বহু অনিয়ম হয়েছে, এখন ডিজি বলতে আমার সময় তো হয় না, এবং আপনার সময় হয় না, কিন্তু আপনার প্রেডিসেসর তো করেছে, আপনি তো ইউ হ্যাভ টু ওন। একজন আসতে থাকবে আমার সময় না, প্রত্যেকে একটা করাপশন করবে আর মহানন্দে চলে যাবে, বাড়িতে গিয়ে বসে থাকবে। আর তবে এই করে করে কিন্তু আমাদের অর্থের অপচয় হয়েছে, অনেক প্রজেক্ট নেওয়া হয়েছে, যেগুলো করে ফিজিবিলিটি হয় না, রেট অফ ইন্টারেস্ট হাই, আর কিছু কিছু তো কর অবকাশ দেওয়া হয়েছে, সেটা নাই বললাম, এই চেয়ারম্যান জানেন, এগুলো আপনারা বাইরে হয়তো বুঝতে পারবেন না। এই যে আদানির ব্যাপারে তো কোনো করই দেওয়া হয় না, কত 4,000 না 5,000 কোটি টাকার মতো। তো এটা কোনো ডিল হলো? আপনি ট্যাক্স দেবেন, ভ্যাট দেবেন, আরেকজন হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট করে ট্যাক্স দেবে না। এখন তো ডিফিকাল্ট হচ্ছে, ওইটা বলছে বন্ধ করে দিচ্ছে কোনো রকমের। সেই দিন বোধ হয় $100 মিলিয়ন দেওয়া হলো, আদানিকে বোঝানো হলো তোমরা পাও টাকাটা, আমরা দেবো, কিন্তু আমরা একটু সময় মতো। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ফার্টিলাইজারের বিল আমি যাওয়ার পর দেখি $135 মিলিয়ন দেওয়া হয় না একটা সংস্থা। ওরা বলে যে অ্যাডভাইজার উইল স্টপ। আর ওখানে তো ফার্টিলাইজার প্রাইভেট সেক্টর, G2G হয়, কিন্তু দেয় তো ওরা বলে আমরা দেবই না, তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে আজকে 20 মিলিয়ন 40 মিলিয়ন করে ওটা শোধ। এখন আরও নাকি বলছে $55 মিলিয়ন ডিউ বলে। এই যে ফরেন রিজার্ভটা কমে গেছে, এসে হয়েছে, এটা কৃতিত্ব বাংলাদেশ ব্যাংকের। 1 টাকাও ফরেন রিজার্ভ থেকে না খরচ করে $2.5 বিলিয়ন ছিল। আমি জানি অনেকে ব্যাংকার অ্যাকচুয়ালি $2.5 বিলিয়ন ছিল এরিয়া, and governor has reduced it only to 400 million or 500 million. আমাকে বলছে আমি 1 পয়সা বিক্রি করিনি রিজার্ভ থেকে। আগের গভর্নর সাহেব উইথ ডিউ রেসপেক্ট 42 বিলিয়ন থেকে 12 বিলিয়ন উনি বিক্রি করে দিলেন। কিসের জন্য? ফরেন রিজার্ভ, ফরেন এক্সচেঞ্জটাকে আর্টিফিশিয়ালি লো রাখার জন্য। একটু ক্রিপিং ডেপ্রিসিয়েশন হতো, 82 টাকা থেকে 85 হঠাৎ 1,01,03 টাকা 4 টাকা, তবু 12 বিলিয়ন করে বিক্রি করে দিয়ে নিঃশেষ করে দিয়ে উনি মহানন্দে আছেন, কোথায় জানি না, যাই হোক বিক্রি করে দিয়ে চলে গেল। ওই পলিসি লিগেসি রং, অনেকগুলি পলিসি যেগুলো নেওয়া হচ্ছে সেগুলো আমরা উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি। এগুলো কারেক্ট করতে একটু সময় লাগবে। তবে সুখের বিষয় যে আমরা সাপোর্ট পাচ্ছি মানুষের পলিসি, অন্যান্য যারা আছে, আর বিশ্বের বাইরে মাল্টিলেটারাল বাইলেটারাল যারা আমাদেরকে মোটামুটি সহায়তা দেওয়ার আশ্বাস, মোটামুটি সহায়তা আসছে।
কিন্তু এটা ইজ এ ডিফিকাল্ট টাস্ক, সংস্কারটাও একটু ডিফিকাল্ট। তবে আমি সবসময় বলি সংস্কারগুলো আমরা সব করে যেতে পারবো না, কোথাও ইমিডিয়েট যেগুলো আর্থিক খাতের, ক্যাপিটাল মার্কেটে, এনবিআই, সেগুলো হয়তো আমরা করবো একটা শর্ট রান, ওভারল্যাপিং টু দ্য মিড টার্ম। আর মিড টার্মের পরে লং টার্ম তো করবে রাজনৈতিক সরকার। অতএব আমাদের ওই রকম ইসে নাই, বিশেষ করে আমি আর্থিক যে বিরাট গ্র্যান্ডিওজ একটা বিরাট কিছু সংস্কার করে ফেলবো, সেটা সম্ভব একটা সময় লাগবে। এইগুলো তারা যারা যারা আছে ডোনাররা বা যারা লেন্ডার আছে তারাও বুঝতে পারে, এবং প্রাইভেট সেক্টর যারা এফডিআই যারা আনতে যায় তারাও বুঝতে পারে। তবে ফাইন্যান্সিয়াল স্ট্যাবিলিটিটা দরকার, না হলে বাইরে থেকে টাকা পয়সা আসবে না। কারণ আপনি যদি লোকের না জানে আপনার ফরেন এক্সচেঞ্জ রেট কী হবে, মোটামুটি স্ট্যাবল হয়ে আসছে, কলিং পে করে মোটামুটি 120 123 হয়েছে, কিন্তু অনেকে প্রেডিক্ট করেছিল 180 200 হয়ে যাবে, শ্রীলঙ্কা 400 হয়ে যাবে, ওরকম অনেকের ভয়টা ছিল। আশা করি সেই এটা আমাদের মধ্যে নেই। অতএব স্ট্যাবিলাইজেশনটা কিছুটা আসছে, আর বাকিটুকু যদি আমরা এটা মেনটেন করতে পারি তখন হয়তো আমরা হয়তো সার্বিকভাবে ফাইন্যান্সিয়াল সেক্টরে এসে করতে। আরেকটা সবচেয়ে বড় দুটো টাকা পয়সা চলে গেছে, এই যে ব্যাংক থেকে হঠাৎ করে তো উদাহরণ টাকা পয়সা কেমন রয়ে গিয়েছে, বহু রকম আছে যারা টাকা পয়সা চান পাচার করেছে, তাদের কাছে আমার খুব সেট অফ গুড এক্সপার্টস আছে। সে বুঝতে পারে যারা টাকা পয়সা বুদ্ধি টুদ্ধি দেয় তারাও কিন্তু ফাইন্যান্সিয়াল উইজার। এখন ওদেরকে কাউন্টার করতে হলে আমাদেরও ফাইন্যান্সিয়াল উইজার দরকার, কেউ আদায় করে। সেই জন্য চেষ্টা করে বাংলাদেশ ব্যাংক বাইরের থেকে আমাদের, আমি কথা বলেছি ট্রেজারিরা বলছে আমরা লোক পাঠাবো, কারণ টাকা পয়সা যখন পাচার করে তখন হুট করে পাঠানো লেয়ারিং করে, এদিক থেকে এদিকে যায়, এদিক থেকে এদিকে যায়, নানা ইনস্ট্রুমেন্ট আছে, রেমিটেন্সের টাকা কীভাবে আপনার নিয়ে নেয়। অতএব এগুলো খুব কমপ্লিকেটেড, সময় লেগেছে আমাদের, কিছু সময় লাগবে। তাও আমাদের একটা হলো পাচার করার টাকাটা হয়তো আনতে সময় লাগবে, মার্কসের টাকা আনতে লাগবে 18 বছর, এখন 18 বছর লাগার কথা না, কারণ আন্তর্জাতিক অনেক সে চুক্তি আছে এবং সহযোগিতা আছে। আমরা একটা মেসেজ দিয়েছি ভবিষ্যতে যদি টাকা পয়সার টাকা পাচার করা যায় না, ধরা পড়বে, তখন ধরা পড়ে নাই তাদের বিচারের আগে আনা হবে। এবং একটা মেসেজে ভবিষ্যতে যেন যে কোনো সরকারি, প্রাইভেট সেক্টর হোক, পাবলিক সেক্টর হোক, টাকা পয়সা আর পাচার করতে পারবে না। এখন তো মহানন্দে করে এই জিনিসটা আমাদের একটা মেসেজ। আর একটা জিনিস বলে আমি শেষ করি, এই পলিটিশিয়ান আমার এই কথা পছন্দ করে না। আমরা যেগুলো সংস্কারগুলি করছি সেগুলি আমরা একটা ফুটপ্রিন্ট রেখে যাব, যে অ্যাটলিস্ট সেই পদাঙ্কটা আপনার অনুসরণ করে। একটা কথা জানি যে ট্রাভেলার দের ইজ নো পাথ, when you walk it becomes a path, ultimately becomes a highway। গ্রামের মেঠো পথ কিন্তু আস্তে আস্তে হাইওয়ে হয়, আর হাটের বলি ওটা, তাই না? হারট দিয়ে হাটে আস্তে আস্তে করে এটা ইউনিয়ন পরিষদের রাস্তা হয়। আমরা বলছি আমরা একটা রাস্তা দিয়ে গেলাম, এটা পথ দিয়ে হাঁটবেন আপনারা। তখন ওরা হয়তো বলে আমরা কেন হাঁটবো? তখন আমি আর্গু করি হাঁটবো এই জন্য যেগুলো আমরা করে যাচ্ছি মানুষের ভালোর জন্য, এবং জনগণ যেন কনভিন্স হয়, তখন জনগণই আপনাদের চাপ দেবে এটা কেন করছেন না। এবং তখন তো আপনার একটু সাবধানে থাকবেন, জনগণ যদি আপনাদের চাপ দেয় তখন কিন্তু আপনার পরিত্রাণের কোনো উপায় নাই।